হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে চলে এসেছি একটা নিরামিষ পনিরের রেসিপি। পনিরটা তো আমরা কম বেশি নিরামিষের দিনে বা এমনি দিনেও বানাই, তবে নিরামিষের দিনে পনিরটা সবাই বানিয়ে থাকি। আমি ঘরোয়াভাবে কীভাবে পনিরটা নিরামিষের দিনে বানিয়ে খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পেলে যে আমি একটা টমেটো, গরম মশলা, তেজপাতা এগুলো নিয়ে নিয়েছি, তার সঙ্গে আদা কুচো করা। প্রথমে কড়াইতে একটু তেল গরম করতে দিয়ে দিচ্ছি, কারণ পনিরটা সাদা এমনি সময় খেতে ভালো লাগে, কিন্তু এই নিরামিষ কিছু হলে না একটুখানি হালকা যদি তেলে ভেজে নেওয়া যায় এটা একটু টেস্টটা অন্যরকম আসে। আর কাঁচা পনিরের গন্ধটা যেমন অনেকে পছন্দ করে না, সেটাও চলে যায় এটার থেকে। তো আমি কড়াই তেলের মধ্যে অল্প একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, যাতে পনিরটার ভেতরে পুরো নুনের যে সেটা পুরো ঢুকে যায় ভাজার সময়। আর তেলটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এবার আমি পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। একটু তেলটা গরম হওয়ার জন্য সময় দিতে হবে, যেন তেলটা ভালো করে কষকষে গরম হয়ে যায়। তারপরেই আমাকে এই পনিরগুলো এর মধ্যে আমি ছেড়ে দেবো, দিয়ে ধীরে ধীরে এটা ভেজে নেব। আসলে কি বলতো, নিরামিষের দিনগুলো বাচ্চাদের নিয়ে মেন সমস্যাটা হয়। তারা তো নয় তাদের মাছ চাই, না তাদের ডিম চাই, না তাদের চিকেন চাই, কিছু তো চাই। আমাদের যাদের বাঙালিদের বাড়ির বাচ্চাদের একটুখানি ননভেজ খাওয়ার প্রবণতাটা বেশিই থাকে, আর সেখানে যদি একদমই কিছু না থাকে তখন তাদের ভাত খাওয়াটা ভীষণ একটা প্রবলেমের মধ্যে তৈরি হয়ে যায়। তাই নিরামিষের দিনে এরকম একটু হালকা করে পনিরের ডালনা মতন যদি করে নিই, বাচ্চারাও খুশি হয়ে যায়, আর আমাদেরও নিরামিষের দিনে বাচ্চাদের কি খাওয়াবো সেটা নিয়ে আর টেনশান থাকে না। এবার আমি ওই যে টমেটোটা নিয়েছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলোকে সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, আর এই রান্নাটা ঝটপট হয়েও যায়, যে খুব অনেকটা সময় লাগে, অনেক সময় হয় না। আমরা উপোস করে যখন থাকি তখন রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ভালো লাগে না, তো তখন এরকম একটা ঝটপট রেসিপি হয়েই যেতে পারে, কোনো অসুবিধা হয় না তাতে। তো এগুলো সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর ওখানে আমার দেখছো হালকা কালারও চলে এসছে, হালকা লাইট একটু গোল্ডেন ব্রাউন টাইপের হলেই আমি এটা কড়াইতে তুলে নেব। একটু ফ্লেমটা কম করে এটা ভাজতে হবে, যে পুরোটা পুড়ে গেলে ভালো লাগবে না। তবে চেষ্টা করবে যেদিনকে নিরামিষের দিন বানাচ্ছ সেদিনকে একটু ক্রিমি পনির যেটা হয় সেটাই নিতে, তাহলে না খেতে একটু বেশি ভালো হবে। আর ক্রিম ছাড়া মানে যে পনিরটা পাওয়া যায় সেটা যদি নাও, খারাপ তো লাগে না, কিন্তু যেহেতু এর মধ্যে কোনো এক্সট্রা আর মশলা পড়ছে না, তবে ক্রিমি পনিরটা নিলেই বেশি টেস্ট হয় আর কি। তো তাই জন্য আমি এটা ক্রিমি পনিরই নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো ভেতর থেকে অল্প অল্প তেলটা বেরোচ্ছে। এবার কড়াইয়ের এই পোর্শন, এই ইয়েগুলো আমি একটু তুলে নেব, তাহলে কি হবে, কড়াইয়ের মানে গ্রেভিটার মধ্যে এই পোড়া ব্যাপারটা আসবে না। তো আমি হালকা আছে ওইগুলোকে একটুখানি ভেজে নিয়ে যেমন তুলে নিয়েছি, আমাদের সামান্য আমি তেলেই ওটা ভাজতে দিয়েছিলাম। আবার এর মধ্যে আমাকে কড়াইতে আর একটু তেল দিয়ে দিতে হবে বাকি গ্রেভিটা তৈরি করার জন্যে। আর তেলটা যে গরম হয়ে যাবে, অল্প কিছু গরম মশলা আর তেজপাতা এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম, দেখতেই পেলে। এবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব, যতটা পারবো ভেজে নিয়ে একটু হালকা কালার চলে আসলে তখনই আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো তেমন কিছু ব্যাপার নয়, যেটা আমি রেখেছি আর কি মিক্সারে, সেই মশলাটা তো দিতেই হবে। তার সঙ্গে নর্মাল যে মশলাগুলো পড়ে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো ধীরে ধীরে। দেখো কালার চলে এসছে অনেকটা। এরপরে আমি বাকি মশলাগুলো ধীরে ধীরে দিতে থাকবো। আসলে আমাদের বাড়িতে পুজোর একটা ব্যাপার থেকেই থাকে, তাই পুজোতে নানান রকমের পনিরের রেসিপি আমরা করেই থাকি।
তো এইটা হলে কি হয় বলো তো, এই রেসিপিটা অনেকজন মিলে খাওয়া যেতে পারে। আর পনির যেহেতু খুব কম হয়ে যায়, মানে অল্প হয়ে যায়, তাই অন্য কোনো রেসিপি হলে পনিরের পরিমাণটা অল্পতেও হয় না, অনেকটা বেশি পরিমাণ পনিরে, তবেই তুমি ওটা বানাতে পারবে অন্য কোনো রেসিপি করতে গেলে। এটা অনেকজন মিলেও খাওয়া যেতে পারে। এবার আমি মশলাটার সঙ্গে এবার হলুদ, জিরে এগুলো সব দিয়ে দেবো। যেহেতু আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তাই আলাদা করে আমি এখানে আর শুকনো লঙ্কা খুব বেশি কিছু দেবো না। তো এরম একটা রেসিপি হলে বেশ বাড়িতে অনেক লোক থাকলেও হয়ে যায় আর কি। যেটা আমরা মধ্যবিত্ত পরিবারে ভেবে থাকি যে যেই রান্নাটাই করবো না কেন সেটা সবাই মিলে ঠিকঠাকভাবে যাতে খাওয়া হয়ে যায়। আর অল্প পনিরের রেসিপি করলে সঙ্গে আরও অনেক কিছু ডিশ থাকলে তখন সেটার জন্য ঠিক আছে, কিন্তু এই পনিরটা খেতেও বেশ সুস্বাদু হয়। আর একদম এবারে আমি এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি। একদম গ্যাসটাকে সিমে রেখে, দেখতেই পেলে আমি খুব অল্প তেলের মধ্যে এটা করার চেষ্টা করছিলাম, তাই জন্যে একদম অল্প তেলে যতটা গ্যাসটা সিমে রাখবো ততটা এটা কষাতে সুবিধা হবে, নাহলে পুড়ে উঠবে চারিদিক থেকে। আর এটা যেই কষানো খানিকটা হয়ে যাবে, আমি কিছুক্ষণের জন্যে আমি এটা ঢেকে রেখে দেবো। দেখো খানিকক্ষণ ঢাকার পরে আমি যখন ঢাকাটা খুললাম, চারিদিক থেকে যেমন তেল বেরিয়ে আসে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এটা। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে ভালো করে আলুগুলো সেদ্ধও হয়ে যায় আর মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যায়, ভালো করে ফুটে ওঠে। আচ্ছা, তোমরা সবাই একটু জানিও তো, তোমরা তোমাদের বাড়িতে নিরামিষের দিনে কিভাবে পনির বানাও। আর অন্য কোনো রেসিপি জানা থাকলেও আমার সঙ্গে শেয়ার করে নিও, তাতে আমারও জানা হয়ে যাবে যে আরও অন্য কোনো রকমভাবে কীভাবে তোমরা পনির বানাতে পারো। পনিরের তো অনেক রকম রেসিপি আছে, তাই না? তার মধ্যে আমি একটা খুব ঘরোয়া সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, যেটা আমরা সারাদিন মায়েরা উপোস করে থাকার পরও খুব তাড়াতাড়ি করে হয়েও যাবে, খুব ঝঞ্ঝাট ছাড়া। আবার এটা ফুটতে দিয়ে দিলাম। দেখো জলটা আমার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। দেখো আবারও কিছুক্ষণের জন্য এটাকে আমাকে ফুটতে দিতে হবে, কারণ এই ঝোলের যে মশলাটা সেটা যাতে পনিরের ভেতরে পুরোপুরি ঢুকে যায়, সেটার জন্য আমাকে পুরোটা ভালো করে আবার ফুটতে দিতে হবে। আর একটা কথা, যে অনেকেরই মনে ভয় থাকে যে পনিরটা ভাজলে পনির শক্ত হয়ে যায়, কিন্তু বিশ্বাস করো এরমভাবে যদি তুমি পনিরটা রান্না করো তাহলে কোনো দিনই পনির শক্ত হবে না, আর কোনো ছিবড়ে মতন ওরকমও থাকে না, খুলেও বেরিয়ে যায় না। তাই এইরমভাবে পনির ভেজে নিয়েও তোমরা রান্না করতে পারো। আমি একটু দেখে নিচ্ছিলাম খুন্তি দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবার আমি ঝোলটা খানিকটা আর একটু টানিয়ে নেবো, কারণ এতটাও ঝোল আমার রাখার দরকার নেই। আমি একটু টানিয়ে নেবো। টানিয়ে নিয়ে এর মধ্যে একটু ঘি, এর মধ্যে একটু গরম মশলা আর কসুরি মেথি দিয়ে আমি এটা নামিয়ে দেবো। তো আমার এই রেসিপিটা খুব সিম্পলভাবেই বানানো ঘরোয়া রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কারণ তোমাদের কমেন্ট, তোমাদের লাইক আমার ভিডিও বানাতে আবার নতুন অনুপ্রেরণা দেয় আর কি। দেখো আমি গরম মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে, আর ওপর থেকে খুব সামান্য পরিমাণে ঘি দিয়েছি। ঘিটা আমার একদম শেষের দিকে, তাই ওটাকে একটুখানি গরম করতে দিলাম। আমরা সাধারণ ঘরের মহিলারা যেটা করে থাকি, সব মিলিয়ে মিশিয়ে সেটাকে ঠিক রান্নাটা সুস্বাদু করার চেষ্টা আর কি। এবার আমি কাসুরি মেথিটার মধ্যে দিয়ে দিচ্ছি, হাতে করে একটু ম্যাশ করে নিয়ে। আর দেওয়া হয়ে গেছে আমার কাসুরি মেথি। এবার আমার পুরো রান্নাটা ডান। এবার আমি সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। তাহলে এই রেসিপিটা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।